স্বাগত দেখছেন তারার কাছে। আমাদের জীবনের গল্প নিয়ে নাটক হয়, কিন্তু জীবনের যে ছোট ছোট গল্পগুলো সেগুলো পর্দায় খুব কম অভিনেতাই আছেন যারা বিশেষভাবে ফুটিয়ে তুলতে পারেন। আজকে আমাদের তারার কাছের অতিথি এরকমই একজন অভিনেতা, যিনি আমাদের অনেক প্রিয় এবং জীবনের গল্পগুলো আসলে জীবনের মতো করেই পর্দায় ফুটিয়ে তুলেছেন। স্বাগত জানাচ্ছি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। মোশাররফ ভাই, আপনাকে দেখলেই সবার মুখ হাসি হাসি হয়ে যায়, এটার কারণ কি বলেন তো? আনন্দ সংক্রামক। আমিও আনন্দ পাই এবং আমি আনন্দ পাই বলে সবাই আনন্দ পায়। মনের ভিতর থেকে মনের ভিতর তো মানুষ তো আনন্দ খোঁজেই, এবং মানুষ যখন ভীষণ গরমে থাকে তখনই তো এসিটা চায় এবং তখন একটুখানি অল্প একটু বাতাস পেলেই তার অনেক শান্তি লাগে আর কি। আর যে একদম ভীষণ বাতাসের মধ্যে আছে, বাতাস তাকে আর খুব বেশি আনন্দ দেয় না। সো যেহেতু ঢাকা শহরে এত ঝামেলার মধ্যে সবাই আছে, তো আনন্দের জন্য ওয়েট করে থাকে সবাই, এবং আনন্দটা যখনই পায় চেটেপুটে খায়। সেই আনন্দটা আপনি সঠিকভাবে সঠিক জায়গায় কিভাবে প্রয়োগ করে যাচ্ছেন দিনের পর দিন? এটা কোনো কিভাবের বিষয় না আসলে, মানে কোনো মেশিন বা ফ্যাক্টরি থেকে পয়দা হয় না তো। ব্যাপারটা হচ্ছে ওই প্রথমেই তো বললাম যে ব্যাপারটা মনের মধ্যেই তৈরি হয়। এবং আমি যখন নিজে আমার কাজ করে, আমি যখন অ্যাক্টিং করি, আমার অ্যাক্টিংটায় যখন আমি আনন্দিত হই, তখন আমার বিশ্বাস যে সবাই আনন্দিত। এটা আমার কথা না, প্রমথ চৌধুরীর কথা, আনন্দ সংক্রামক, ছড়িয়ে যায় সবার মধ্যে। আপনি তো প্রথমে কাজ শুরু করেছিলেন মঞ্চে, নাট্যকেন্দ্রের সাথে। এখন আপনি তারপরে 15 বছর সেখানে কাজ করার পরে তারপরে আপনি টেলিভিশনে এসে বেশ জনপ্রিয় অভিনেতা হয়েছেন এবং সবার কাছেই আসলে আপনার একটা আলাদা স্থান তৈরি করে নিয়েছেন। আপনাকে যদি বলি, যদিও তুলনা করা সম্ভব না, কিন্তু তারপরে যদি সেই জীবন আর এখনকার জীবন, মঞ্চের জীবন, পর্দার জীবন দুটি বলি, আপনি কোনটা আসলে বেশি এনজয় করেন? মঞ্চে কাজ করার সময় যে ডেডিকেশন এবং সেই বয়সটারও একটা ব্যাপার আছে। সেই বয়সের যে আবেগটা এবং যে ডেডিকেশন এবং যে মহৎ জায়গা থেকে, মহৎ চিন্তা থেকে কাজটা করা, সবাই মিলে প্রত্যেক দিনই সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত রিহার্সাল করা, আর চা ভাগ করে খাওয়া, এবং একটা পরিবারের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে, এবং নিত্য নতুন নিজের অভিনয়কে বদলে ফেলা। আজকে চরিত্রটার এই সংলাপটা এইভাবে দিলাম, আবার রিক্সায় বাসায় ফিরতে ফিরতে মনে হলো যে না, এটা একটু অন্যরকম করে দেবো, তো কালকে আবার লজিক্যালি অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা এবং সেখানে সাকসেসফুল হওয়া, সেটা দারুণ ব্যাপার। হ্যাঁ, সেই সময়টা তো আসলে খুবই মিস করি। মঞ্চের ব্যাপারে অনেকে বলে থাকেন যে পর্দায় ক্যামেরায় যখন আমরা কাজ করি তখন ক্যামেরায় আসলে কাট বলার সুযোগ আছে, রিটেকের সুযোগ আছে, বারবার একটা জিনিস করার সুযোগ আছে। মঞ্চের যারা অভিনয় করেন তারা আসলে অনেকটা রিস্ক নিয়ে কাজ করেন, কারণ দর্শকদের সামনে লাইভ করতে হয়। সেই ক্ষেত্রে একই জিনিস আবার রিটেক করার কোনো সুযোগ থাকে না। এটা একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয় না? চ্যালেঞ্জিং তো অবশ্যই থাকে না, কিন্তু কেউ তো মেরেও ফেলে না ভুল করলে, ভুল করলে যেন খুন করে ফেলবো, ব্যাপারটা তো তা না। এবং ওই জায়গাটাতে চ্যালেঞ্জটা অবশ্যই, এবং ওই ভালোবেসে করলে আসলে আর ঝামেলা হয় না, ঠিকঠাক হয়ে যায়। তো ওখানকার আনন্দটাও কিন্তু ওই জায়গায় যে একটি মঞ্চে আমি যেটা অনুভব করি, যে স্টেজে ঢুকলাম, একটা চরিত্র আগে থেকে তো রিহার্স করাই, তারপরে একদম অ্যাক্টিং শুরু করলাম, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, নোবডি ইজ টু ডিস্টার্ব মি, কেউ আমাকে কাট বলে ডিস্টার্ব করছে না। হ্যাঁ, আমি আমার কাজটা করে যাচ্ছি। একটা পর্যায়ের পরে আমার আর মনেই নেই যে আমি কোথায় আছি এবং আমি যে আমি, সেই যে অনেকটা লয় হয়ে যাওয়া, একটা ঢুকেই তো প্রথমের থেকেই অ্যাক্টিং করতে হয়, কিন্তু তারপরে এই যে একটা ক্লাসিক্যাল স্বাদ, বিন্দু থেকে বিসর্গ পর্যন্ত একদম আস্তে আস্তে গিয়ে একদম অন্য মানুষটা হয়ে ওঠার যে আনন্দ, এবং সামনে দর্শক এবং তাদের রিয়াকশানসটা পাওয়া, সেটা তো আসলে অসাধারণ। দুটা ডেফিনেটলি দুই মিডিয়াম। এখানে তো আমার প্রথম দিকে তো সমস্যা হয়ে গেছে, মাস্টার শটে অ্যাক্টিং করছি, হঠাৎ করে ডিরেক্টর খুব চিৎকার করে বললো কাট, এবং একদম চড়ের মতোই মনে হতো আমার, আমি যে ইমোশনে আছি সেখানে একদম একটা ভয়ঙ্কর চিৎকার, কাট। তারপর বললো ক্লোজ ধরো। কারণ আমি মাস্টার শটের সময় আমার যে আবেগটা ছিল, সেই আবেগটাকে আবার ওই জায়গায় এনে আমাকে ক্লোজ শটটা দিতে হচ্ছে। প্রথম সমস্যা হতো, পরে অভ্যাস হয়ে গেছে। আমি থিয়েটার করছি, অ্যাক্টিং করছি, আমি এটাকে ভালোবাসি, তাই করছি। মানে দিয়ে কী হবে না হবে সে নিয়ে এত ক্রেজি হয়ে উঠলেই ঝামেলা আছে আসলে আমার কাছে মনে হয়। মানে অভিনয় করাটা আমাকে এটাকে ভালোবাসতে হবে। আপনি যুক্ত হলেন কীভাবে অভিনয়ে যুক্ত হওয়ার বিষয়টা বলতে পারেন, আপনার লক্ষ্যই ছিল এটা নাকি? লক্ষ্য কি, আমি আসলে মানে আমি খুব মজা পেতাম ছোটোবেলা থেকে, আর আমি কখনোই কোনো লক্ষ্য ফিক্স করে কখনো দৌড়াই নেই।
মানে এটা যে খুব একটা অসাধারণ ব্যাপার তা না, মানে আমি আমার টাইপটা বলছি, দিস ইজ মাই টাইপ। কিন্তু আমার যা আমি ভালোবেসেছি, যেটা আমি সেটার সঙ্গে লেগে আছি এবং লেগে থেকে ভালোবাসতে ভালো লাগছে, দ্যাটস অল। আপনার টেলিভিশনে আসার গল্পটা যদি আমাদের বলেন। তৌকির ভাই আমাকে একটা নাটকের জন্য বললেন, এটার রচনা পরিচালনা ফেরদৌস হাসান। তো আমি গেলাম, স্ক্রিপ্টটা দিয়ে তৌকির ভাই বললেন, দেখেন চরিত্রটা খুবই ভালো, কিন্তু চাকরের চরিত্র, এখন আপনি করবেন কিনা। কারণ একটা ব্যাপার কাজ করে যে চাকরের চরিত্র করে কেউ আবার সেই চরিত্রটা খুব ভালো হয়ে গেল তার অ্যাক্টিং, তারপরে সব নাটকে সারা জীবনই চাকর, ওই ধরনের একটা ঝামেলা ছিল আর কি। তা আমি খুবই ক্যারেক্টারটা পড়ে এত লোভ লাগলো, কিন্তু আবার ওই ভয়টাও লাগলো যে এরপর থেকে কি আমাকে আজীবন চাকর করতে হবে, ডিসিশন নিতে পারছিলাম। পরে নিজের মনের মধ্যে, তৌকির ভাই তো খুব আধুনিক মানুষ, উনি এই জন্যই এইভাবে বলেছেন, আপনি পড়ে দেখেন, আপনি যদি ইচ্ছা না হয় আপনি করবেন না। যাই হোক, তো ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আমি এটা করবো। এরপরে যদি একাধিক চাকরের চরিত্র আসে আমি না বলবো যে আমি করবো না, কিন্তু এটা আমার ভালো লেগেছে, আমি করবো। ওটা করলাম, করার পরে অবশ্য একাধিক ওই জাতীয় চরিত্রের জন্য অনেকেই বলেছেন, ভয়টা সত্যি প্রমাণ হয়ে যাচ্ছিল বলেছেন। তা আমি তারপরেও দুই একটা করেছি, তারপর আর করি নাই। আমি ব্যাপারটা এরকম না যে চাকরের চরিত্র করা যাবে না, বিষয়টা তা না, কিন্তু একই চরিত্র বারবার করার তো কোনো মানেও নাই। আপনাকে আমরা প্রায়ই দেখি হচ্ছে হাসি খুশি চরিত্র, অনেকটাই বলতে গেলে যে কমেডি ক্যারেক্টার, কিন্তু অ্যাকশন ক্যারেক্টার বা অন্য যে কোনো ধরনের ক্যারেক্টারে আপনার কি কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে? লাস্ট 14ই ডিসেম্বর একটা নাটকগুলো অভিনেতা, অ্যাকশন না কিন্তু অন্য ধরনের কাজও অনেক করা হয়েছে, কিন্তু আসলে মানুষ তো বিনোদিত হতে চায়, মানুষ তো আসলে খুব সংখ্যা কম এরকম যারা মানে বিষাদ যাদের পছন্দ, এরকম সংখ্যাটা একটু কম আসলে। বাণিজ্যিক চলচ্চিত্রে যাওয়ার কোনো ধরনের কোনো পরিকল্পনা বা কোনো অফার পেয়েছেন কিনা আপনি? অফার পেয়েছি, ওই গল্প ভালো লাগলে বা সব কিছু মিলিয়ে ভালো লাগাটা আর কি, এবং ভেতর থেকে সাড়া পাওয়া যায়, হ্যাঁ এটা আমি করবো, তাহলেই করবো, নাহলে করবো না। যখন কোনো নাটকে অভিনয় করার জন্য আগে তো গল্পটা পড়েন, তারপরে আপনি যেই ক্যারেক্টারে যাবেন, যে চরিত্রে অভিনয় করবেন, সেই চরিত্রটাকে ভালো করে পড়া হয়, সেই চরিত্রটা কি করছে সেটা দেখা হয়, কিন্তু চরিত্রগুলোকে বাছাই করেন কিভাবে? পড়ে বাছাই করে ফেলি। কোন কোন বৈশিষ্ট্যের কারণে সেটা আমি জানতে চাচ্ছি। এখন এটা তো আপনি খুব সীমাবদ্ধ কথা বলছেন, ব্যাপার তো এরকম লিমিটেড না যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা 5ম নম্বর কারণে আমি এটি পছন্দ করলাম, এটা তো এরকম না। কারণ ঠিকঠাক বুঝতে পারলে তো যে কোনো চরিত্রই ভালো লাগার কথা আসলে, যদি বুঝতে পারা যায় চরিত্রটা, বা কোনোভাবেই বলা যাবে না যে এইভাবে আমি বাছাই করি। ব্যাপার হচ্ছে একটাই, বাদ দেন যে জিনিসটা পড়ে যেটা ভালো লাগে না, যে এটা হয়নি, লেখাটা হয়নি, ক্যারেক্টার ফুটে ওঠে নাই, গল্পটাই হয়নি বা চরিত্রটা বের হয়ে আসেনি। কোনো চরিত্র কি বাকি আছে যে এই চরিত্রটা আমি করতে চাই কিন্তু করতে পারিনি বাকি আছে, কিন্তু কি বাকি আছে সেটা জানি না। যেমন আপনার চরিত্রে অভিনয় করা বাকি আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে একটা ধন্যবাদ দিতে চাচ্ছি এই কারণে, এই ফকিন্নিটা মানে ফকিন্নির ভাষাটা বলেন যে এটাই আর কি ফইন্নি আর কি, এই কারণে ধন্যবাদ দিতে চাচ্ছি। মানে মানুষ আগে ফইন্নিটা বললে অনেক খারাপ লাগতো আর কি, এখন অনুষ্ঠানটা দেখার পরে আর কি মানুষ মনে করে ফকিন্নি বললে আমাকে একটু নিয়ে হাসলো আর কি, এটাই আর কি, এই কারণে আপনাকে ধন্যবাদ। মানে হয় কি যে একটা চরিত্রকে তুলে আনতে গেলে সেই চরিত্রের নানান অনুষঙ্গ যতটা পারা যায়, জন ময়মনসিংহের ক্যারেক্টার এটা সিকান্দার বাবু, সেই চরিত্রটা করতে করতেই মনে হলো আমাদের জীবনে কথাবার্তা বলার মধ্যে এই বিষয়টা আমি বলতেও চেয়েছিলাম যে এই যে ফৈন্নি কথাটা সে বলে ফেলছে, ফৈন্নি শব্দের বেসিক কিন্তু যে এটা একটা স্ল্যাং তা কিন্তু না, এটা শব্দটা ফকির, দরবেশ, সেই জায়গা থেকেই তো আসলে ফকির কি সে আসলে ঘুরে ঘুরে মানুষের কাছে চালচুলা নাই, ঘুরে বেড়াচ্ছে, অর্থনৈতিকভাবে সে সুবিধাজনক অবস্থায় নাই, তো সেইটাকেই মানে একটা দুর্বল স্ল্যাং হিসেবে মানুষ ইউজ করা শুরু করলো যে একটা লোকের টাকা নাই, তো সেটা ওইভাবে স্ল্যাং না, কিন্তু এই কথাটার মধ্য দিয়ে মানে ওই অঞ্চল লোকের কথা বলার ধরন সেইটা আমি খুব পেলাম। এবং যে কোনো অঞ্চলে আমি ঠিক এটা কীভাবে বলবো জানি না, স্ল্যাংও খুব জীবনের বাইরে তাও কিন্তু না,
কিন্তু আবার তো আছে যে এক্সট্রিম একদম জঘন্য কথাবার্তা, যেমন হারামজাদার চেয়ে ফৈন্নি অনেক ভালো। আমরা নাটকে প্রচুর হারামজাদা ব্যবহার করি, অ্যাকচুয়ালি ফৈন্নি কোনো স্ল্যাং না, হারামজাদাটা বরং স্ল্যাং, মানে এটা ব্যাখ্যা করতে গেলে স্ল্যাং। তো আমরা নিজেরা যেমন নিজেদের যত সংস্কৃত ভাবছি এবং কালচার ভাবছি, সেটাই যে একদম চূড়ান্ত বা সেটাই ঠিক তা কিন্তু না। ফৈন্নি শব্দটিও ঠিক, এটাই বলতে চাই আর কি। এদিক থেকে ভালো লাগে। আপনি এই যে মফিজ ইন্টারফেল ডিগ্রি পাস, এর মধ্যে ফকিরকে যে বিক্রি করে আপনি জিনিসপাতি কিনলেন, সেটা আপনার কেমন লাগছিল? এটা আপনার কেমন লেগেছে? আমার খুবই ভালো লাগছিল। এবং আমি একটু সত্যি কথা বলি, বলবো? হ্যাঁ বলেন। আমার এই নাটকের কথা মনে নেই আসলে, সরি, এক্সট্রিমলি সরি। অনেক নাটক করা হয় এবং এত বেশি কাজ করা হয়েছে, দ্যাটস ওয়াই আমি আসলে একদম সত্যি কথাই বললাম। আমরা যতটা নাটক দেখেছি, সব নাটকেই ঢাকা এবং দক্ষিণবঙ্গের ভাষাই বেশি প্রয়োগ দেখা যায়। তো উত্তরবঙ্গের ভাষা অর্থাৎ রংপুর অঞ্চলের ভাষায় আপনার নাটক এমন কি করেছেন, বা যদি করে থাকেন সেটা কি, অথবা করবেন কি না? এটা তোজো ভাইয়ের একটা নাটক করছিলাম, সেটা অনেক আগে। তো সেটাই আমার রংপুরের ভাষায়, কিন্তু আমার ধারণা আমার রংপুরের ভাষাটা তখন আসলে ভালো করে হয় নাই। আমাদের প্রতি পর্বেই একজন তারকা অতিথি থাকেন এবং তার সাথে একজন সারপ্রাইজ গেস্ট থাকেন। আজকের পর্বে সারপ্রাইজ গেস্ট হিসেবে আসলে আরও একজন তারকা অতিথি পাচ্ছি, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী, একই সাথে জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার এবং পরিচালক, বিভিন্ন ভূমিকায় তিনি আমাদের সামনে উপস্থিত হন। আমন্ত্রণ জানাচ্ছি কচি খন্দকার। খুব ভালো খুব ভালো। একসাথে দুই বড় তারকা। না, আসলে সত্যিকার অর্থে কি, কথা বলতে গেলে প্রথমে তার কথা বলতে হয়। মানে আমার সমস্ত কাজের মধ্যে ও এমনভাবে ঢুকে যাই না, আমি মনে হয় আমি ও বা ও আমি হয়ে যাই। মানে আমার চরিত্রগুলো ও করে, ঢুকে যায় বললো মনে হয় যে মানে এটা আমি জোর করে করি। না, ও আমার চরিত্রগুলো কিভাবে করে আমি তখন অনেক চিন্তা করি। ক্যারামটা যেমন আমার ক্যারেক্টার, ও কিভাবে আবিষ্কার করলো আমাকে, ও আমার অ্যাটিটিউড কীভাবে করতে পারে। এবং আমি খুব বিস্মিত হই যখন একটি মানুষকে পরিপূর্ণ নিয়ে ফেলতে পারে, সেই তো মহান আর্টিস্ট। তো ওর গুণ শুধু আমার ক্যারেক্টার না, ও এরপরে নো কোশ্চেন, আমি তোমার সঙ্গে যখন আলোচনা করছিলাম যে নো কোশ্চেন অ্যান্সারে ও একটা পাগলিক একটা করেছিল, হাসান পাগল। সেই পাগলটাকে আমি দেখেছি কুষ্টিয়ার, কিন্তু ও কখনো দেখে নাই। ওকে আমি একটা অন্য নাটকের নাম করে নিয়ে যাই, আমি ও জানো আমি তখন কতিপয় তোমার এফডিসি করছিল, এফডিসির শিডিউল নেওয়া আমার, কিন্তু সেই সময় আরেকটা সিরিজ শুরু করতে চাচ্ছে, কিন্তু আমি ডেট দিতে পারবো না, কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। আমি বললাম ডেট দিতে পারবো না। সে অনেকবার টলার পরে সে বলছে যে ওকে ঠিক আছে থাক, কিন্তু এফডিসি নাটকের জন্য শিডিউল নেওয়া, এবং সে আমাকে যেতে বললো, আমি সে সময় যাবো, কিন্তু যে লোকেশনে শ্যুট হয় ওই দিন ওই লোকেশনে শ্যুট হচ্ছে না। তা আমি চিন্তা করলাম হতেই পারে অন্য কোনো লোকেশনে, এবং ওই এর মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবার আমাকে বলতে চাচ্ছিল যে এই কস্টিউম নিয়ে আসেন, এবং সেইটাও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে নিষেধ করলো, খবরদার কস্টিউমের কথা বললে তো জানলে যে আমি বুঝে ফেলবে যে এটা অন্য নাটক। তা আমি ওই আগের নাটকের কস্টিউম নিয়ে গেলাম, এবং গিয়ে আমি দেখি যে নিস্তব্ধ একটা, পুরো অবস্থাটাই নিস্তব্ধ। কুষ্টিয়ায় না, এটাই উত্তরার দিকে ধরমঘাট যেটা নাম। তো ওখানে ট্রলি পরে আছে, ক্যামেরা পরে আছে, সবাই এরকম বসে আছে চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না। বলছে কী ব্যাপার, শুটিং এখনো শুরু হচ্ছে না, বা শুরু হওয়ারও কোনো লক্ষণ নাই। এর মধ্যে সিঙ্গাড়া আসতেছে, সিঙ্গাড়া খাচ্ছি, কচি খন্দকার আমাকে নিয়ে হাঁটছে, এবং থিয়েটারের গল্প, মহৎ কথাবার্তা সব হচ্ছে, এবং আমরা কত গ্রেট কাজ করতে পারি, কী কী আমাদের করা হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো ক্রমেই এই কচি খন্দকার ওইটা আসল কথাটা বলতে পারছে না। একটা পর্যায়ে আমাকে সে বলতে বললো যে না, মানে ক্যারেক্টারটা তো তুই জানিসই। এমন জানি মানে প্রায় 6 মাস যাবত এই ক্যারেক্টার করতেছি, আবার জানিসই। বল না রে বাবা, এটা অন্য নাটক করবো। ওই ক্যারেক্টারটা হাসান ক্যারেক্টারটি বিয়ে বাড়িতে খেয়ে খেয়ে বেড়াই, যেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেখানে হাসান থাকে। হাসান যায়, হাসান বিয়ে খায়। ওই এলাকায় একটা পরিবার আছে, সেই পরিবারের কেউ বিয়ে করে না। হাসানের টার্গেট হচ্ছে ওই পরিবারের বিয়ে খাবে, তারপর সে নিজে বিয়ে করবে। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। সে একটা ডাব বিক্রি করে, ডাব গাছে ওঠে, ডাব গাছে উঠতে সে পারদর্শী, এবং ডাবের একটা ডাব তো না, অনেক ডাব। সে ডাবের দাম হচ্ছে 10 টাকা। কেউ যদি সেটা
15 টাকাতে দিবে না, ডাব 10 টাকা। কেউ যদি 9 টাকা 95 পয়সা দিবে না, একদম ফিক্সড প্রাইস। হাসানের মাথার ভিতরে থাকে, সে তাল গাছের উপরে পয়সা রাখে, তার সমস্ত যে সারাদিনের যে অর্জন বা ইনকাম করে যেগুলো, সেগুলো এটাও একটা লাইভ ক্যারেক্টার। সে তাল গাছে ওঠে একদম। এই ঘটনাগুলো কি সত্যি? হ্যাঁ সত্য। কুষ্টিয়াতে এরকম একটা কুষ্টিয়া সত্য তার ঘটনা। নাম সত্যি সে তাল গাছের উপরেই টাকা রাখতো? তাল গাছের উপরে রাখতো, সে ব্যাংক ওটা তার, এবং সে বলতো যে পারলে নিয়ে যাস। মানে মানসিকভাবে তো সমস্যা তার আছে। এবং সেই সময় ও দেখেনি হাসানকে, জাস্ট আমি ক্যারেক্টারটা বলেছি, আমি ঘটনাটা বলেছি, কিন্তু বাট ও কত বড়, আমি তোমাকে বলছিলাম আড্ডার থেকে যে ও আমার এফডিসি নাটকে ওপার বাংলার, যেহেতু আমি কুষ্টিয়ার ছেলে, আমার সঙ্গে ওপার বাংলার মানুষের যোগাযোগ আছে। 47-এর পরে অনেক মানুষ ইন্ডিয়া থেকে দেশে আসছে, আমি ওই চরিত্রগুলো জানি, রিফিউজি ক্যারেক্টারগুলো, তাদের জেস্টার কেমন হবে, তারা কীভাবে কথা বলে। ও তো বরিশালের ছেলে। আমি ওকে যখন আমার ক্যারেক্টারটাও এফডিসি ক্যারেক্টারটা যখন ও ক্যালকাতার ভাষায় যখন বলা শুরু করলো, সত্যি মানে আমি বলছি কি, আমি ওর সামনে বললে তো জিনিসটা বেশি হয়, সামনে বলো ভালো লাগে, মানে একটু তেল মারা হয়, পাম দেওয়া হয়, তাই না? এগুলো এখন তো খুবই বেশি চলে। তো আমি মানে এগুলো দিতে চাই না, কিন্তু আমি বলতে চাই, এটা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে রিয়েলি মানে একটা সম্পদকে আমরা যদি সবাই মিলে না বুঝি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির আজকে যে অবস্থা বা প্রেক্ষাপট এটা বদলাতে চাই। মোশাররফ বদলে ফেলেছে, অনেক কিছু বদলেছে। সেই বদলানোর দায়িত্ব শুধু আমার নয়, টোটাল বাংলাদেশের মানুষের যেমন আছে, রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি সরকারের একটা ভূমিকা থাকা দরকার। মোশাররফ করিম যুগে যুগে আসে, হঠাৎ করে আসে, তাই না? সেটা আমার দিক থেকে আমার বিশ্লেষণ, আমার চিন্তা, আমার যতগুলো কাজ আছে, আমি ক্যারাম থেকে শুরু করেছি, ও ভূগোল, তুমি তো বলছিলা যে মুখে মুখে মানুষের। মোশাররফ ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভূগোল তো আসলে মানে আপনার নাটক জনপ্রিয় তো হয়েছেই, এবং এর পরে কয়েক বছর ধরে, এবং এখনো আমি অনেক জায়গায় গেলে দেখি যে আপনার সেই অক্ষাংশ দ্রাঘিমাংশের ডায়ালগ মানুষের মুখে মুখে করে। দারুণ গল্প। কোচিং খন্দকারেতে একটা মুশকিল হয়ে গেছে, এখন পরস্পর পিঠ চাপড়ি হবে। আমি প্রশংসা করবো, সে আমার প্রশংসা করবে না। তার খারাপ ব্যাপার তো আছে অনেক, আমার চেয়ে বেশি সেটা, এবং সেটা বলবো। কিন্তু ভূগোলে এই যে গল্প এর আগে আমরা দেখেছি কি না আমার মনে হয় না। এটা একটা অদ্ভুত গল্প, ঠিক অন্য আরও 10টা গল্প বা মানে কোনোভাবেই আরও 10টা গল্পের সঙ্গেও দেখা যায় যে একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের আঙ্গিকে মিল আছে, ধরনে মিল আছে, সংলাপে মিল আছে। আর এই গল্প যেন কোত্থেকে ফুরে বের হলো। কচি খন্দকারের গল্প এইভাবেই বের হয়, যে একদমই এমন এক গল্প, যেই গল্প আমরা দেখার পরে ইস, এই গল্প তো আমার গল্প, কিন্তু আমি লিখলাম না কেন। ক্যারাম দেখে যেটা মনে হচ্ছে যে এটা তো এই যে মহল্লার মধ্যে এই যে ক্যারাম খেলা, এই যে একটি মেয়েকে ভালোবাসা এবং একটি ছেলেকে যে টিজ করা, এ তো আমার গল্প, কিন্তু এটাকে নিয়ে যে লেখা যায় বা এটাকে বের করে আনা, সেটা তো অনেক গ্রেট ব্যাপার। এটা ক্যারামে। তারপরে তার ভূগোলে তো এই যে ভুলে যাওয়া চরিত্র, যেটা একদমই তার রাস্তা, সে নিজেও বলে। সে আপনার সেই ডায়লগটা একটু শুনতে পারবো আপনার যদি মুখস্থ থাকে? না ডায়লগ শোনাবো না, অক্ষাংশ মানে ওর দুটি ডায়লগই অসাধারণ, সবসময় যেন আমি খুবই করি। আর একটা হলো আমরা শেষে একটা কাজ করলাম দুজন, ফর দ্য ফুটবল অফ দ্য ফুটবল বাই দ্য ফুটবল। আমি বললাম যে ও ফুটবলের একটা মানুষ, সারাদিন ফুটবল খেলে, ধ্যান করে, আল্লাহর কাছে মোনাজাত করে একটা গোলের জন্য, গোল করতে পারে না, সে অসাধারণ। এবং কিন্তু আপনার চরিত্রদের দিয়ে কোনো ধরনের কোনো খেলা আপনি খেলাতে পারেন না কেন? ক্যারম খেলতে পারেন না, ফুটবলও খেলতে পারেন না? ওই তো বললাম অযোগ্যতা তো চেপে বসে। আমি যেরকম অযোগ্য মানুষ, আমার চরিত্রগুলো খুব অযোগ্য। আচ্ছা, এটার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন। দর্শকদের মধ্যে কেউ কচি খন্দকার আছেন, মোশাররফ করিম আছেন, যদি কোনো প্রশ্ন করতে চান। আমি আপনার অনেক বড় ফ্যান। Thank you. আপনার অভিনীত অনেক নাটকে আমি দেখি, স্পেশালি ছায়া নাটকটা আমার বেশি ভালো লাগছে। ছায়া নাটকের মধ্যে আপনার ডায়লগ বলে যে এত সুন্দর কেন, এই ডায়লগটা আমার কাছে খুবই ভালো লাগছে। চরিত্রের অন্য ধরন, যে কারণে এবং এটা পপুলার, অনেক মানুষই পছন্দ করেছে এবং অনেক মানুষ পছন্দ করবে, এটাও আমি জানতাম। এটা সত্যি অনেকটা ডিফারেন্ট, খুবই ভালো লাগছে এই নাটক। হ্যাঁ, এটা মানে চরিত্রটা অনেকটা ডিফারেন্ট আর খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, আপনি কোন ধরনের চরিত্র অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মানে যে চরিত্র আমি বুঝতে পারি তাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা বুঝতে পারি না সেটা তার করতে পারি না, ছেড়ে দিই। ধন্যবাদ। আর কেউ দেখে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি দুজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম নাটক, তবে আমার স্ক্রিপ্টটা দেখে আশা করি আপনারা দুজনে আমার একটু সহযোগিতা করবেন।
আমি আপনি সহযোগিতা পাবো কিনা সেই জন্য আপনার কাছে আমার একটা প্রশ্ন। জানতে চাচ্ছেন না প্রশ্নটা কি? এটাই প্রশ্ন, সহযোগিতা পাবেন কিনা? সহযোগিতা পাবেন না বলেই মনে হচ্ছে। তারপর আমি বলি আর কি, অনেক অসাধারণ ব্যাপার হয়, যেমন আপনি খুব সহজভাবে কথা বললেন এবং কিন্তু গুছিয়ে বলতে পারলেন না, কিন্তু তার মধ্যে এত অসাধারণ আমাদের বাংলাদেশি বিনয় ছিল, দারুণ, কিন্তু ভীষণ একদম আমাদের চেনা চরিত্র আপনি একজন, এবং বিনয়টাও ছিল। আমাদের এরকম লোকের সংখ্যা কিন্তু অনেক, আমার পরিচিত অনেকেই আছেন যে মানে কথাটা গুছিয়ে বলতে পারেন না কিন্তু লেখেন অসাধারণ। ব্যাপারটা যদি সেরকম হয় তাহলে তো দারুণ ব্যাপার যে আপনি মানে যেটা লিখেছেন সেটা দারুণ, সেটা আমরা দেখে আমাদের ভালো লাগলে তো সবটা তো কোনো সহযোগিতার কিছু না, সেটা আমরা তখন চাইবই। আর যদি দেখি যে না এটা আসলে জঘন্য হয়েছে, তাহলে তো আসলে মানে সহযোগিতা করে আপনাকে ধ্বংস করাটা ঠিক হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার প্রথম নাটক দেখা হলো রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, যেটা নিয়ে আলোচনা হয়েছিল। নাটকটার নাম ক্যারাম। কারণ তো ওইটা, তো আমার প্রশ্নটা হচ্ছে ব্যক্তি মোশাররফ করিম, অভিনেতা মোশাররফ করিম। আমরা অভিনেতা মোশাররফ করিম সম্পর্কে অনেক কিছু জানি, আজকে যদি ব্যক্তি মোশাররফ করিম সম্পর্কে কিছু বলতেন। অভিনেতা মোশাররফ করিম এখানে কি জানেন? ব্যক্তি মোশাররফ করিম, অভিনেতা মোশাররফ করিম হিসেবে আসতে কি কাজ করেছে, সবচেয়ে বেশি ভূমিকা কি রাখছে? কে বেশি ভূমিকা রেখেছে? আচ্ছা, যাই হোক, আমি মাঝখানে একটা প্রশ্ন করে ফেলেছিলাম আপনাকে যে অভিনেতা মোশাররফ করিম সম্পর্কে আসলে কি জানেন? আমরা নাটকের ভিতরে আপনাকে বিভিন্ন চরিত্রে দেখতে পাই, যেখানে বিভিন্ন ক্যারেক্টারকে আপনি ফুটিয়ে তোলেন, যেটা আপনার সমস্ত মানসিক গ্রহ, আপনার যারা অভিনয়কে সবাই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। হ্যাঁ, মানে মানুষ ভালোবাসে। ধন্যবাদ। এখন আমি আসলে কার অনুপ্রেরণা এটা জানতে চাচ্ছেন আপনি নিশ্চয়ই, বা কিভাবে কি আপনার অভিনয়ের পেছনে অনুপ্রেরণা কার? অনুপ্রেরণা একদম বেসিক্যালি খুব সরাসরি অনুপ্রেরণা কারোই ছিল না ছোটবেলা থেকে যদি বলি, কিন্তু একটা প্রচ্ছন্ন প্রভাব ছিল আমার বাবার। আমার বাবা খুব আমার বিশ্বাস যে মনে মনে চাইতেন প্রকাশ্যে না যে আমি অভিনেতা হই, এবং সেটার আশকারা উনি দিতেন। আমাকে প্রথম থিয়েটারের টিকিট কেটে দেন আমার বাবা, থিয়েটারের টিকিট কেটে থিয়েটার হলে বসিয়ে দিয়ে আসেন থিয়েটার দেখার জন্য। তারপরে থিয়েটার দেখে আমার মনে হলো যে স্টেজের মধ্যে ঘরবাড়ি, সেই ঘরবাড়ির ভেতর থেকে মানুষ বেরিয়ে এসে আবার অভিনয় করছে, আবার লাল লাইট জ্বলে গেলে সবাই থেমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। এক সময় এরকম একটা ধরন ছিল না? তো এই সব দেখে আমি চমৎকৃত হয়ে গেলাম এবং আমার মনে হলো এই জিনিসটা আমার করতেই হবে। হ্যাঁ, আমার বাবাই বড় অনুপ্রেরণা। আমরা তো, আপনি বলছিলেন পারস্পরিক পিঠ চাপড়াচাপড়ি, সেটা তো অনেক দেখলাম, এবার একটু বদনাম শুনতে চাই। মোশাররফ করিমের কোন জিনিসটা আপনার সবচেয়ে খারাপ লাগে? ও তো ফোন ধরে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবার জন্য, ধরো ও বিদেশে পুরস্কার পেয়েছে একটা চলচ্চিত্রে, ওটা জানাতে হবে যে আমার ভালো লাগছে রে, খুব দারুণ ব্যাপার। তো ও দেখি ফোন ধরলো না, ওট আর করবোই না ফোন। তো এরকম মানে ওর সবচেয়ে বড় সংকট হচ্ছে ফোন ধরে না, এটা হলো আমার কাছে বড় প্রবলেম মনে হয়। আপনার কাছে যদি জানতে চাই? একই কারণে আসলে কচি অবশ্য ফোন ধরে, ফোন মানে আমার ফোনটা ধরে, সে অন্যদের ফোন ধরে না, সে ব্যাপারে আমিও সে ধরে না, এবং সে হাসছে এখন, সে ধরে না। কিন্তু কচি ভাইয়ের দোষ তো আছে, অনেক দোষ আছে। সেটা হচ্ছে যে একটা কথাবার্তা বলার সময় লাগাম থাকে না, এবং এই দোষটা কচি খন্দকারের না থাকলে কচি খন্দকারের সঙ্গে মিশবো না, সোজা কথা, আমি কোনোদিনই মিশবো না। কিছু অদ্ভুত শব্দ আছে ও জানে। কচি খন্দকার যদি কখনো লাগাম মুখে লাগিয়ে নেয় তাহলে মানে সরি, আমি তার সঙ্গে মিশবো না। আর একটা দোষ হচ্ছে যে দোষটা আসলে তাকে বলবো কি, দোষটা বলতে ইচ্ছা করছে না, কারণ আমারও একই ধরন। আমরা অনেক সময় হচ্ছে কি যে কাজটা করতে গিয়ে কাজটার জন্য যদি কাউকে হার্ট করতে হয় সেটা করতে হবে, মানে তার সে যে দোষী হয়। কচি খন্দকারের ব্যাপার হচ্ছে যে এত চমৎকার একটা লেখা যখন শ্যুট করতে গেল, গিয়ে দেখা গেল যে এর সঙ্গে তো সংশ্লিষ্ট লোক অনেক, একজন প্রডিউসার, একজন ক্যামেরাম্যান, একজন মেকআপের লোক, প্রোডাকশনের অনেক লোক, লাইটের অনেক লোক, অভিনেতা অভিনেত্রী, কিন্তু এর মধ্যে অনেকেই হচ্ছে দেখা গেল যে কোনো একজন বা অনেকেই নানাভাবে কাজটাকে ডিস্টার্ব করছে, কিন্তু তাকে যে খুব কখনো কখনো এরকম প্রয়োজন হয়ে দাঁড়ায় যে খুব বাজেভাবে কিছু বলা উচিত কাজটার স্বার্থের জন্য এবং কাজটা ভালো করার জন্য, কিন্তু কচি খন্দকার সেটা জীবনেও পারবে না, এবং কচি খন্দকার সেটা নিষ্ঠুর হতে পারে না, নিষ্ঠুর হতে পারে না, করতে পারে না। এবং
যে কারণে অনেক সময় দেখা যায় আড়ালে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে যে তুমি এরকম হইলে তাহলে আমি যে শিডিউল দিলাম আমার কি ভালোবাসা নাই, আমি তো ভালোবেসে এটা করতে চাচ্ছি, দারুণ করে করতে চাচ্ছি, তো তোমার এই জায়গাগুলোতে ডিস্টার্ব হচ্ছে, এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে, তুমি কিছু বলছো না। আরে কী বলবো, দেখ এখন এরা কেন এরকম করতে, এরা কেন বোঝে না। এই এখন মুশকিল হচ্ছে যে কেউ সোসাইটিতে যেটা হয় যে কোনো একটা কাজ করানোর ক্ষেত্রে কেউ কেউ কাজটা প্রেমে পড়বে, আবার কাউকে দিয়ে কাজটা কিন্তু একটু চাপ দিয়ে করিয়ে নিতে হবে। এক এক ধরনের পন্থা থাকে এক একজনের। কচি খন্দকার সেই চাপটা এখনো দিতে শেখেননি, তবে আমি আশা করছি যে ভবিষ্যতে শিখবেন। কিছুটা চাপ দেওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়েছে। ও চাপের কারণে আমার অনেক পরিবর্তন হচ্ছে বা হওয়া উচিত বলে মনে করি। কারণ এদিকে অনেকেই প্রশ্ন করতে যাচ্ছিলেন। ওয়ালাইকুম আসসালাম। মোয়াজ্জেম হোসেন রিয়াদ, আপনার খুব বড় একজন ফ্যান। থ্যাংক ইউ। আমি আপনার অনেক নাটক দেখি, অনেক নাটক আমার ল্যাপটপে আছে, এবং তার মধ্যে আমি একটা মুভি দেখেছি আপনার, সেটা হচ্ছে দারুচিনি দ্বীপ। সেটা আমার সবচেয়ে মুভির মধ্যে ভালো লেগেছিল। দেখেন ল্যাপটপে দেখেন মানে যে আমি ডাউনলোড করে রাখা আছে। কোত্থেকে? জি, নেট থেকে। নেটেই কি নাটক দেখেন? জি, ইউটিউবে। কেন টেলিভিশনে? টেলিভিশন তেমন দেখা হয় না। কারণ কি? কারণ ব্যাচেলার তো, বাসায় বিয়ে করার পরে টেলিভিশন দেখবেন না? আমার বাসায় আমি মেসে থাকি তো, টেলিভিশন নাই। ঢাকা শহরে আপনার এই যে আপনি দেখেছি অনেক নাটক, আপনি ব্যাচেলার আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। আমি কিন্তু আজকে 4 দিন ধরে বাসায় ঘুরছি, কিন্তু বাসা পাই নাই। কিন্তু গতকালকে আমি পরশুদিনে আসছি এখানে, আসার কথা ছিল, ওই দিনও বাসা খুঁজতে পারি নাই। তো গতকালকে আমি বাসা কনফার্ম করে আসছি, যেহেতু আজকে এখানে আসবো। দিচ্ছিল না বাসা? দিচ্ছে না, ব্যাচেলার, এটাই আমাদের সবচেয়ে ব্যাচেলার। তো দারচিনি দ্বীপে আমি বলতে চাই যে আপনার যে বাড়িওয়ালাদের অ্যাটিটিউড বোধহয় এরকম যে জন্মের পরেই বিয়ে দিয়ে দাও, নাহলে বাড়ি ভাড়া দেবো না। সেটাই। জি, তো বলতে চাই যে দারুচিনি দ্বীপে আপনার যে অভিনয় ছিল সেটা আমার খুব ভালো লেগেছে। তো নায়ক রিয়াজের সাথে অভিনয় করে আপনার কেমন লেগেছে? আর আপনার নাটকের মধ্যে আমার কাছে সবচাইতে হাসির নাটক মনে হচ্ছে যেটা হচ্ছে যমজ। হ্যাঁ, যমজ নাটকটা, সেখানে আপনার অনেকগুলি ডায়লগ ছিল অনেক সুন্দর। তার মধ্যে হচ্ছে হালার ফোয়ালা এরকম কিছু ডায়লগ ছিল। আমি এরকম কয়েকটা ডায়লগ আপনার মুখ থেকে শুনতে চাই। ডায়লগ দিতে পারবো না, আমি দিইও না ডায়লগ, মানে এরকম জায়গায় এটা হয় না, ওই মুডেও থাকা যায় না। দেখতে বসেন আপনি। আর রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, চমৎকার একজন মানুষ, ভালো মানুষ। তার সঙ্গে ওই সিনেমাটা করেছি, আর নাটক করা হয়নি, ওই একটা সিনেমায় করেছি। এবং সেই সময় আমার এখন বর্তমান যে অবস্থান, সেই অবস্থানটা তখন আমার ওইভাবে তৈরি হয়নি আর কি। লোকজন সবাই চিনতে শুরু করেছে বা কেউ পছন্দ করে আর কি। রিয়াজ ভাই দারুণ মানুষ, খুবই আমার পছন্দের একজন মানুষ এবং ভালো লাগে, ভালো অভিনেতা। এই যে আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন কেন আমি নাটকগুলো দেখিনি যখন একেবারে শুরুর দিকে, আমারও কিন্তু কারণ এটাই ছিল, ওনার মতো সুন্দর করে বলতে পারিনি। আমিও ব্যাচেলার ছিলাম বলেই নাটক দেখা হয়নি। এদিকে প্রশ্ন আছে, তাহলে আমার নাটক দেখানোর জন্য সবাই বিয়ে করে দেওয়া দরকার। ব্যাচেলার দেখা যাবে না। আসসালামু আলাইকুম, মোশাররফ করিম ভাই, কচি খন্দকার ভাই। প্রথমে মোশাররফ করিম ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আমরা জানতে পেরেছি কিছুদিন আগেই আপনি আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃতি পেয়েছেন, পুরস্কার পেয়েছেন পর্তুগাল থেকে, একটা ফেস্টিভ্যাল থেকে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই জানলাম যে আপনি নিজের কাজ নিয়ে বা নিজেকে নিয়ে কখনো লক্ষ্য নির্ধারণ করেন না, বাট পুরস্কার কখনো স্বীকৃতি কখনো কখনো একটা মাপকাঠি নির্ধারণ করে দেয় বা অনেক কিছুই নতুন করে চিন্তা করতে বাধ্য করে। তো সেই দিক থেকে কি আপনার কোনো, এই যে একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন অভিনয়ের উপর, তো আপনার এই ক্যারিয়ারের পর এই সময়টার পর নতুন করে আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আমি আসলে ভারাক্রান্ত হতে পছন্দ করি না, কোনো কিছুই যেন আমাকে ভারাক্রান্ত না করে। যে একটা পুরস্কার পেয়েছি, সেই পুরস্কার আমাকে ভারাক্রান্ত করুক, এটা আমি চাই না আসলে। আমি পুরস্কার পেয়েছি, খুবই ভালো কথা, আমি আনন্দিত এবং সত্যি মানে খামাখা বিনয় না করলে আমি আসলেই আনন্দিত, কারণ এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, এক্সপেকটেশনের মধ্যে ছিল না যে এরকম একটা বাইরে একটা উৎসব হবে, সেখানে এতগুলো সিনেমা থাকবে, তার মধ্য থেকে আমাদের সিনেমাটা, ডিরেক্টরের নাম আবু শাহেদ ইমন, যে তার সিনেমাটা পুরস্কার পাবে এবং অভিনেতা হিসেবে আমি আবার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাবো, এটা আসলে ভাবনার মধ্যে ছিল না। দ্যাটস ওয়াই আমি খুবই আনন্দিত। কিন্তু এই পুরস্কার আমাকে ভারাক্রান্ত করে ফেলুক, এটা আমি চাই না। আমি আগেই বলেছি, পথ চলাতেই আনন্দ। আমি যেমন তেমন থাকি, এর মধ্যে হাঁটতে হাঁটতে কোনো কিছু ভালো লাগলে সেটা আমার মধ্যে আসবে বা আমি নিয়ে নেব, আর ভালো না লাগলে চলতে থাকবো, এই আর কি।